নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি নতুন একটা ঘোরার জায়গার উদ্দেশ্যে, আর তোমাদেরকে নতুন একটা জায়গা সন্ধান দেওয়ার উদ্দেশ্যে। তো আজকে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে দক্ষিণ কলকাতার অন্যতম একটি সুন্দর জায়গা, যেখানে কিন্তু তোমরা অবশ্যই একদিনের জন্য ঘুরতে আসতে পারো। আর ওর ভিতর কিন্তু বিশাল বড় জায়গা, তোমরা টাইটেলের সামনে থেকে বুঝতেই পারছো আমি কোন জায়গার কথা বলছি। তো আজকে কিন্তু আমি এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরের লেক বা রবীন্দ্র সরোবর লেকে। তোমরা এখানে কীভাবে আসবে, আমি আমার বাড়ি থেকে এক অটোতেই চলে আসলাম, এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এছাড়াও কিন্তু থাকছে ভিডিওতে এই রবীন্দ্র সরোবর লেকের টাইমিং কী আছে, তারপর কীভাবে তোমরা এখানে আসতে পারবে, এছাড়াও সমস্ত তথ্য কিন্তু ভিডিওতে জানাবো। আর কী কী নিয়ম আছে না আছে, আদৌ এন্ট্রি ফি লাগে নাকি, সব কিছু কিন্তু ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটা কিন্তু আমি প্রচুর ইনফরমেটিভ বানাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে গোল পার্কের মোড়। তোমরা কিন্তু বাসে করে আসলে এই জায়গাটা নামতে পারো। এই রাস্তাটা যেদিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই দিকে আছে, এই দিকে একটা রাস্তা আছে, এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা কিন্তু গেলে তোমরা রবীন্দ্র সরোবর লেকের গেট পেয়ে যাবে। এছাড়াও কিন্তু ওই দিকেও অন্য গেট আছে, মানে লেকটা যেহেতু বিশাল বড় তাই এখানে কিন্তু অনেক গেট আছে। তাই আমরা যেরকমভাবে ঘুরছি সেরকমভাবে ঘুরতে গেলে আমাদের 1 নম্বর গেটের কাছে যেতে হবে। তো তোমাদের যে রাস্তা দেখালাম বা দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে তোমরা রবীন্দ্র সরোবর লেক যেতে পারো, কিংবা সোজা রাস্তা দিয়ে আসতে পারো। এদিক দিয়েও কিন্তু এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ, এখান দিয়েও কিন্তু সোজা হেঁটে যেতে পারো। তো সোজা কিছুটা হেঁটে এলাম, তারপরে এই ব্রিজটা পড়বে, এখান থেকে কিন্তু হেঁটে যেতে পারো। আমরা এরকমভাবে কেন যাচ্ছি, এর কারণ হচ্ছে আমরা বুদ্ধ মন্দির যেহেতু যাব, তাই এই রাস্তায় কিন্তু বুদ্ধ মন্দির পড়বে। বুদ্ধ মন্দির দেখেই কিন্তু আমরা রবীন্দ্র সরোবর লেকে প্রবেশ করব 1 নম্বর গেট দিয়ে। ওর জন্য আমরা এরকমভাবে যাচ্ছি। তোমরা চাইলে যদি শুধু আমরা রবীন্দ্র সরোবর লেক ঘুরতে চাও, ওরকমভাবে তোমরা ওই দিক দিয়ে ঢুকে যেতে পারো, তাহলে আর এদিকে আসতে হবে না। এই যে আমার ব্রিজের মাঝামাঝি চলে এসেছি, আমরা এই থেকে হেঁটে এলাম, এই থেকে হেঁটে এবার ডান দিকে তোমাদেরকে মুড়ে যেতে হবে এই সাইডটা। এই রাস্তা দিয়ে কিছুটা ধরে হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে 1 নম্বর গেটে। তো পৌঁছে গেছি বুদ্ধ মন্দিরে। অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো অসাধারণ লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ খুবই সুন্দর মন্দির, একদম সাদা ধবধব করছে মন্দিরটা, অসাধারণ লাগছে, মনে হচ্ছে পাহাড়ে কোনো মনাস্ট্রিতে চলে এসেছি। অসাধারণ লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ, এই দেখো অসাধারণ। আচ্ছা, প্রেয়ারের জন্য গেট ওপেন হয় ওই যেটা দেখালাম টাইমিংটা তোমাদের, ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তারপর এই দেখো দেখতে পাচ্ছ দুদিকে দুটো সিংহ পাহারাদার, আর এখানে লেখা যেরকম মনাস্ট্রিগুলোতে হয়, এটা বুদ্ধ মন্দির। দেখতে পাচ্ছ অসাধারণ একটা স্থাপত্য। অবশ্যই তোমরা রবীন্দ্র সরোবর লেকে আসলে এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস, দেখে আসবে। আচ্ছা, এখানে কিন্তু স্তম্ভ আছে দেখতে পাচ্ছ, আর এদিকে কিন্তু ফোয়ারার মতো আছে, আর এদিকে কিন্তু বসার জায়গাও আছে। বাট এই জায়গাটা এখন ঘেরা, কিন্তু এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে গাছপালা দিয়ে সুসজ্জিত বাগানের মতো আছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু সব বুদ্ধিস্ট দেবতা আছে। আর এখানে কিন্তু তোমরা যখন প্রবেশ করবে এখানে জুতো খুলে রাখবে, দেখতে পাচ্ছ, অসাধারণ চারিদিকে দৃশ্য। আচ্ছা, আমরা কিন্তু পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ দুদিকে দোকান আছে। গেট নাম্বার 1-এর সামনে, এটা হচ্ছে বুদ্ধা গেট, আর রবীন্দ্র সরোবর 1 নম্বর গেট। এখান থেকে চলো, অনেকে এখন ভিতরে জগিং করছে, মর্নিং ওয়াক করছে। আর ভিতরে কিন্তু প্লাস্টিক ব্যবহার নিষেধ। আর ওই গোল পার্কের ওই ডান দিকের রাস্তা দিয়ে আসলে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে চলে আসতে পারো, এই সাইডে। তো চলো যাওয়া যাক, আমরা প্রথমে এই সাইড দিয়ে যাবো। আচ্ছা, তোমাদেরকে আগে তাহলে লেকের একটা ভিউ দেখিয়ে দিই, তারপর যাবো। আর এই সাইডে কিন্তু দেখো গাছের কিন্তু নাম লেখা আছে বিভিন্ন, দেখতে পাচ্ছ কোনটা কী গাছ। আচ্ছা, আমরা ঢুকে কিন্তু লেকের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে লেকের ভিউ,
তো চলো আমরা এখন এই সাইড দিয়ে ওই দিকে যাবো। ওইদিকে হচ্ছে কিন্তু রোয়িং, তোমাদের সামনে নিয়ে দেখা। আচ্ছা, এদিক দিয়ে গেলে কিন্তু তোমরা এরকম সুন্দর তো ভিউ পাবেই, প্লাস এদিক দিয়ে গেলে কিন্তু তোমরা দুর্গা মিউজিয়াম ফিরে এলো সেটার কাছে যেতে পারবে। তো চলো, আর মাঝখানে কিন্তু একটা দ্বীপের মতোই আছে, আর এদিক দিয়ে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। আর এরকম কিন্তু বসে থাকারও জায়গা আছে। আর এই শহরের কোলাহলের মাঝে কিন্তু একটা বেলা বেশ ভালোই লাগবে এই প্রকৃতির মাঝে কাটাতে। তো এর ইতিহাস সম্পর্কেও তোমাদের ছোট্ট একটা ধারণা দেবো। তো চলো, এখানে কিন্তু সকালবেলা করে মানুষ মর্নিং ওয়াক করতে আসে। কলকাতার দক্ষিণ প্রান্তে অর্থাৎ দক্ষিণ কলকাতায় অবস্থিত এক শান্ত সবুজ অধ্যায়ের নাম হলো রবীন্দ্র সরোবর। আজ এটি শুধু একটি লেক নয়, কলকাতার পরিবেশ, সংস্কৃতি আর মানুষের জীবনের একটি অংশ। এই রবীন্দ্র সরোবর একসময় পরিচিত ছিল ঢাকুরিয়া লেক নামে। ব্রিটিশ আমলে প্রায় 1920 থেকে 1930 সালের মধ্যে শহরে জল নিকাশি সমস্যার সমাধানে এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য এই কৃত্রিম জলাধার তৈরি করা হয়। এছাড়াও 1950-এর দশকে এই লেক ও তার চারিপাশে পরিকল্পিত সবুজায়ন শুরু হয়। আর 1961 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে তার সম্মানে এই লেকের নাম রাখা হয় রবীন্দ্র সরোবর। এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। এই গাছটা মরে গেছে। আর এই সৌন্দর্য কিন্তু এই জায়গা, এই দিকটার জলটা কিন্তু পরিষ্কার, ওই দিকটার জলটা কিন্তু একটুখানি নোংরা আছে, বাট এই দিকটার জলটা কিন্তু একদম স্বচ্ছ, খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে বসে কিন্তু তোমরা একদম রিল্যাক্স করতে পারবে, মানে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গা। তোমরা যারা নেচারকে ভালোবাসো তারা অবশ্যই আসো একবার, বেশ সুন্দর লাগবে। আর এখানে কিন্তু কোনো রকমের কিন্তু টিকিটের ব্যবস্থা নেই, তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে এই জায়গাটা ঘুরতে পারবে। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, গাছটার জন্য অসাধারণ লাগছে দেখো জায়গাটা। মানে প্রত্যেকটা গাছের সঙ্গে প্রত্যেকটা জায়গার একটা সিনের এক আলাদাই সৌন্দর্য কিন্তু আছে। আর ওইদিকে তোমাদের দেখালাম কামান, আর এই কামানটি কিন্তু একটা ইতিহাসের সঙ্গে জড়িত বলে এখানে শোনা যায়। তো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। ওই যে কামানটা দেখতে পাচ্ছ, আর এই গাছের সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এদিক দিয়ে একটা ভিউ দেখো, ওই হচ্ছে আইল্যান্ড মাঝখানে, যেখানে বিভিন্ন পাখি এসে নিজের বসতি গড়েছে। আর এই সাইডটা কিন্তু আমার মনে হয় ওই সাইডের থেকে বেশি সুন্দর। ওই সাইডটাও সুন্দর আছে, বাট এই সাইডটা আমার মনে হয় বেশি সুন্দর। আচ্ছা, এই দেখো, এটা কিন্তু দেখো বোটিং হচ্ছে, রোয়িং। অনেক বড় জায়গা নিয়ে গঠিত। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোয়িং ক্লাব, সুইমিং ক্লাব এগুলো কিন্তু আছে। তো চলো সামনে যাওয়া যাক, আসো। আচ্ছা, এটা কিন্তু এখান থেকে কিন্তু এই আইল্যান্ডটা কিন্তু দেখা যাচ্ছে খুব স্বচ্ছভাবে। আর এই সাইডে কিন্তু একটা বাঁক নিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আমরা কিন্তু ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এলাম, ওই যে ওদিক থেকে ঢুকেছিলাম, ওদিক থেকে এরকম হাঁটতে হাঁটতে এলাম। এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম লাগছে। ওই জায়গাটা কিন্তু মানুষের ভিড়টা বেশি, ওই সাইডটা। এই সাইডটা তুলনামূলকভাবে মানুষের ভিড়টা কম। আর এই রবীন্দ্র সরোবরে কিন্তু শুধুমাত্র এই লেক আছে এমন না, এখানে কিন্তু পদ্মপুকুর ওই সাইডে আছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু ক্রিকেট শেখানো হয়, ফুটবল শেখানো হয়, বিভিন্ন ধরনের রোয়িং ক্লাব আছে, আর সুইমিং ক্লাব আছে, তারপর সাফারি পার্ক আছে ওইদিকে, তারপর দুর্গা মিউজিয়াম আছে। এই লেক কিন্তু বিশাল বড়। আর এটি কিন্তু একটা কৃত্রিম হ্রদ। এই জায়গাটা কিন্তু মানে আরও আগে 7-8 বছর আগে, মানে আমি তো প্রায় প্রতি 3-4 মাসে একবার তো আসাই হতো, যেহেতু আমার বাড়ির সামনে। তো এর কিন্তু সৌন্দর্য আরও দারুণ ছিল। মানে এই জায়গাটা কিন্তু এখনও সুন্দর আছে। চারিদিকের পরিবেশটা কিন্তু সকালবেলা আসলে তোমরা বুঝতে পারবে। আর বিকেলবেলা আমি আসি না, কারণ বিকেলবেলা মানে অত্যাধিক ভিড় থাকে, প্লাস অর্ধেক ছাপড়ি ছেলেমেয়ে ভর্তি থাকে। লেকের সৌন্দর্য কিন্তু এরাই অনেক নষ্ট করে দিয়েছে, মানে ফালতু একদম লোকজন এসে পুরো ভিড় করে। ওর জন্য আমি বলি যে এইসব জায়গার অন্তত ন্যূনতম একটা টিকিট প্রাইস থাকা উচিত, নাহলে কিন্তু জায়গাটা সৌন্দর্য বেশি দিন থাকবে না। কারণ জানো আমাদের মানুষের সিভিক সেন্সের কতটা অভাব। তো যাই হোক, এখন কিন্তু ঘুরছি। আর কিন্তু তোমরা হাতে অন্তত 2 ঘন্টা সময় নিয়ে আসবে ঘোরার জন্য, কারণ লেকটা কিন্তু অনেক বড়।
ছবি তুলবে, রিল্যাক্স করবে, চারিদিকে ঘুরবে, খাবে দাবে, ঠিক আছে, এটাই তো দারুণ ব্যাপার। তো যাই হোক, তোমরা আসলে অবশ্যই জায়গাটার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। আর মানে জায়গাটা আজ থেকে 7-8 বছর আগে কিন্তু আরও সুন্দর ছিল। এই ছাপড়িগুলো এসেই জায়গাগুলো কিন্তু আরও 12টা বাজিয়ে দিচ্ছে। আর কিছু কিছু কাপাল আছে, সবাইকে আমি বলবো না, কিছু কিছু আছে যে জায়গার সৌন্দর্য নষ্ট করে দেয়। তো চলো যাওয়া যাক। এই সাইডে কিন্তু একটা বাঘ নিয়েছে, আর বাঘটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। এই সাইডে যেরকম মানে লোক সংখ্যাটাও কম, ওই সাইডে যেহেতু বেশি, ওই সাইডটা সৌন্দর্য কিন্তু এই সাইডটার বেশি ভালো লাগছে। রবীন্দ্র সরোবরের মোট আয়তন হলো প্রায় 192 একর। অর্থাৎ বুঝতেই পারছো রবীন্দ্র সরোবর কিন্তু একটি বিরাট এলাকা নিয়ে বিস্তৃত। এটি কলকাতার অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ বা জলাধার এবং একটি গুরুত্বপূর্ণ পরিবেশ সংরক্ষণ অঞ্চল। এই সরোবরে বহু প্রজাতির পাখি, মাছ ও জলজ উদ্ভিদের আবাসস্থল। এছাড়াও শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বাতাস বিশুদ্ধ রাখতেও এর বড় ভূমিকা রয়েছে। তো এই বাঘটার কিন্তু, যে বাঘটা তোমাদের দেখালাম, এই সাইডটা কিন্তু দেখো জাস্ট শেকড়গুলো অসাধারণ লাগছে। আচ্ছা, এই সাইডে আমরা এতক্ষণ ঘুরছিলাম, তো এই সাইডটা দেখলাম, এখানে কিন্তু খুব সুন্দর পরপর বসার জায়গা আছে। প্রচুর মানুষ কিন্তু সকালবেলা আর বিকেলবেলা কিন্তু প্রচুর ভিড় হয়। তোমরা চাইলে বেলার দিকে আসতে পারো, যেহেতু একটানা খোলা থাকে, যদি ভিড় অ্যাভয়েড করতে চাও। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে এই জায়গাটা। দুর্গা মিউজিয়ামের সামনে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে এই গাছটার জন্য। প্রতিদিন ভোরে এখানে ভিড় করেন শত শত মানুষ, হাঁটা, যোগব্যায়াম, গান ও শরীরচর্চার জন্য। রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও সাহিত্যচর্চার সঙ্গে এই জায়গার এক গভীর সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। আজ রবীন্দ্র সরোবর কলকাতা পৌরসভার সংরক্ষিত জলাধার। এটি আমাদের মনে করিয়ে দেয় শহরের মাঝেও প্রকৃতি ও সংস্কৃতিকে একসঙ্গে বাঁচিয়ে রাখা সম্ভব। এই কারণে রবীন্দ্র সরোবর শুধু একটি লেক নয়, এটি কলকাতার সবুজ হৃদয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা দুর্গা মিউজিয়ামের সামনে চলে এসেছি। এই যে দুটো প্রদীপের মতো স্তম্ভ আছে দেখতে পাচ্ছ, এই স্তম্ভের উপর প্রদীপ জ্বলছে, সেটা একটা কারুকার্য উপরে আছে। আর এটা কিন্তু দুর্গা আর্ট এক্সিবিশন। এটা কিন্তু তোমরা বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত দুর্গা মূর্তি দেখতে পাবে বিভিন্ন বছরের। এই চলো ভিতরে ঢোকা যাক। তো এই হচ্ছে গেট, চলো ডান দিকে দেখি এইটা কোথাকার ঠাকুর। এখানে কিন্তু তোমরা 12 মাসে মা দুর্গাকে দর্শন করতে পারবে। এই দেখো, হিন্দুস্তান ক্লাব 2021, অসাধারণ অসাধারণ। আর এখানে দেখো একটা ইঞ্জিনের মতো আছে, অসাধারণ লাগছে। চলো ওই সাইডে একটা আছে, মানে গেট দিয়ে ঢুকে ডান দিকেও একটা মূর্তি দেখতে পাবে, দুর্গা মূর্তি, বাঁ দিকেও দেখতে পাবে। এই মিউজিয়ামটার নাম কিন্তু মা ফিরে এলে নামে পরিচিত। এই হচ্ছে আরেকটি দুর্গা মূর্তি, এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের। এই অসাধারণ লাগছে, জাস্ট এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে, জাস্ট সুন্দর সজ্জিত বাগান। দুর্গাপুজো বাঙালিদের কাছে শুধুই 5 দিনের উৎসব নয়, এটা ইতিহাস, শিল্প, সমাজ আর আবেগের মেলবন্ধন। এই দীর্ঘযাত্রার স্মৃতি সংরক্ষণ করতেই তৈরি হয়েছে দুর্গা মিউজিয়াম। দুর্গা মিউজিয়াম তৈরি হয়েছিল 2019 সালে। এটি রবীন্দ্র সরোবর প্রাঙ্গণেই অবস্থিত। ডিসেম্বর 2019-এ পশ্চিমবঙ্গ সরকার এটি উদ্বোধন করে। দুর্গা মিউজিয়াম তৈরি হয়েছে একটাই লক্ষ্য নিয়ে, দুর্গাপুজোর ইতিহাস, বিবর্তন ও শিল্পভাবনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। মণ্ডপ সজ্জা, আলোক শিল্প, পরিবেশ বান্ধব উপকরণ, দুর্গাপুজো কীভাবে একটি পূর্ণাঙ্গ আর্ট ফেস্টিভ্যালে পরিণত হয়েছে তা এখানে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থী, গবেষক ও পর্যটকদের কাছে দুর্গা মিউজিয়াম এক লাইভ পাঠশালা, যেখানে উৎসবকে শেখা যায় ইতিহাস হিসাবে। এছাড়াও কিন্তু বিভিন্ন মূর্তি তোমরা দেখতে পাবে, বিভিন্ন দুর্গা মূর্তি দেখতে পারবে। এর সঙ্গে কিন্তু তোমরা বিভিন্ন টেরাকোটার কাজ এই দেয়ালে দেখতে পারবে। চলো আগে এগুলো দেখাই, তারপর তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দুর্গা মূর্তি দর্শন করাচ্ছি। এই দেখো দেয়ালে বিভিন্ন টেরাকোটার কাজ, এই দেখো
রাধাকৃষ্ণ থেকে শুরু করে মা কালী, বিভিন্ন দেবদেবতা, ঘোড়া, এগুলো সব টেরাকোটার কাজে সজ্জিত এই দেয়ালে। এই সাইডটা আমরা ওদিক থেকে আসলাম, ওদিক থেকে এসে এরমভাবে এদিকে আসলাম, এই সাইডটা ঘুরবো এখন। এই দেখো, মানে এটা কিন্তু অন্যরকম। আমার মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু একটুখানি মেনটেন্যান্সের অভাব আছে, কারণ কালো হয়ে গেছে ঘোড়ার পিঠগুলো, মানে দেয়ালগুলো কিছুটা কালো হয়ে গেছে। মেনটেন্যান্স করা উচিত, তাহলে কিন্তু জায়গাটা কিন্তু আরও সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আচ্ছা চলো এবার মেন জায়গায় ঢুকবো দেখতে। এই হচ্ছে বিভিন্ন দুর্গা মূর্তি। চলো, প্রতি বছর দুর্গাপুজোর সময় কিন্তু এখানে অনেক মূর্তি বেরিয়ে যায়, আবার নতুন নতুন মূর্তি আসে। এই দেখো, এটা যেরকম আলিপুর 78 পল্লী 2019 সালের এই হলো প্রতিমা। আর উপরে কিন্তু দেখো ঘন্টার পুরো একদম উপরে ডিজাইন করা, অসাধারণ লাগছে, প্লাস লাইটিংও দেওয়া আছে। এটা হচ্ছে আলিপুর 78 পল্লী, সালটা এখানে উল্লেখ নেই। তারপর এটা হচ্ছে জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022 সালে, মানে জিতেন্দ্র স্মৃতি সংঘ হচ্ছে বেহালার একটা ক্লাবের পূজা। দেখো অসাধারণ অসাধারণ, তো সাবেকিয়ানা লাগছে, দুর্দান্ত রং ছাড়া মূর্তি। এটা হচ্ছে বরিশা ক্লাব, বেহালার বরিশা ক্লাবের পুজো। দেখো এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগছে এই মা দুর্গাটি। মানে দুর্গা পুজোটা কিন্তু একটা শুধু পুজো না, এটা কিন্তু একটা আর্ট, অসাধারণ। 74 পল্লী খিদিরপুর 2020 সালের। আবার এটা গল্ফ গ্রিন শারদীয় উৎসব কমিটি, এটা গল্ফ গ্রিনের শারদীয় উৎসব কমিটির দুর্গা পুজো। দেখো 2022 সালে। তারপর এটা হচ্ছে নৌপাড়া দাদাভাই সংঘ বড়নগরের। দেখো অসাধারণ, সব প্রতিমা অসাধারণ, লাইটিংটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। আর এটি দেখো অসাধারণ চারিদিকে। এটা কিন্তু বড়নগরের পুজো 2023 সালের নপাড়া দাদাভাই সংঘ, মানে নপাড়া দাদাভাই সংঘ। এটা হচ্ছে 21 সাল, এটা হচ্ছে 23 সালের। মানে প্রতিমাগুলো খুব দুর্দান্ত করে। আর এটাতে মা দুর্গাকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে জানবাজার সম্মিলিত কালী পূজা, জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতি। দেখো অসাধারণ। মানে অবশ্যই কিন্তু তোমরা যে কটা জায়গায় দেখাচ্ছি আমি যেরমভাবে ঘুরছি, অবশ্যই কিন্তু সেরমভাবে ঘুরবে, দুর্দান্ত লাগবে। এটা হচ্ছে চেতলা অগ্নি 2020 সালের। অসাধারণ অসাধারণ, মানে দেখার মতো ভিতরটা। আর ভিতরে দেখো ঘন্টার মধ্যে বিভিন্ন ধরনের লাইট লাগানো আছে, যা কিন্তু দেখতে কিন্তু আরও অপূর্ব সুন্দর লাগছে। আর এটা কিন্তু লেখা নেই, প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর, অনেক পুরনোই লাগছে দেখে। এটা 2024 সালের আইটোলার সার্বজনীন দুর্গা উৎসব। এটা আমরা দেখতে গেছিলাম 2024 সালে আইটোলা শোভাবাজারে। জয় মা দুর্গা। সন্তোষপুর লেক পল্লী 2020 সালে। আর সর্বশেষ এইটা ঢোকার সময় দেখালাম। তো এই হচ্ছে পুরো দুর্গা মিউজিয়াম, অবশ্যই মাস্ট ভিজিট প্লেস। এক অসাধারণ অসাধারণ, বিভিন্ন দেবদেবী সহ বিভিন্ন ধরনের কিন্তু টেরাকোটার কাজ এই দেয়ালে কিন্তু করা আছে এই দুর্গা মিউজিয়ামের। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। মানে এই জায়গাটা রবীন্দ্র সরোবরের আমার দেখা সব থেকে সুন্দর জায়গা। এবং কেন বলছি, কারণ এখানে টেরাকোটার কাজও দেখতে পাবে, বিভিন্ন দুর্গা মূর্তিও দেখতে পাবে, প্লাস লেকের কিন্তু খুব সুন্দর ভিউ পাবে। আর মানে এদিকের কিন্তু মানে পরিবেশটাও ভালো, মানে পুরো লেকটাই সুন্দর, কিন্তু এদিকটা বেশি সুন্দর। এইদিকে দেখতে পাচ্ছ গাছটা কিন্তু পড়ে গেছে, আর এই সৌন্দর্য কিন্তু মানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, অসাধারণ লাগছে। এই দেখো জায়গাটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আর এটা কিন্তু মেহগনি গাছ লেখা আছে কিন্তু। আর এখানে তোমরা কিন্তু স্ক্যান করে এই গাছের ব্যাপারে কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে। আচ্ছা, তো ওখান থেকে কিন্তু ঢুকলাম, ওই হচ্ছে মেন গেট, এখান থেকে কিন্তু দেখা যায়। বা তোমরা অবশ্যই সামনে থেকে এসে দেখবে। আমরা ওই দুর্গা মিউজিয়াম ঘুরে আসলাম, দুর্গা মিউজিয়াম ঘুরে এসে আমরা কিন্তু এই সাইডে আসলাম। আর এই সাইডটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে এই জায়গাটা, এই গাছটার জন্য। ওই গাছটা পড়ে গিয়ে কিন্তু খুব সুন্দর, পড়ে যায়নি, মানে এই গাছটা মানে ব্যাকাভাবেই জন্মেছে, কারণ গাছে তো এখনও জান আছে, পুরো পাতা পাতা ভর্তি।
মানে মাটি ঘেঁষা গাছ আর কি। আচ্ছা, এটা যেটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, এখানে কিন্তু আরও দুটো দুর্গা প্রতিমা আছে দেখতে পাচ্ছ। এই একটা, এই দেখো এই একটা আছে, আর এটা কিন্তু আরেকটা আছে, এটা পুরো ঢাকা আছে সম্পূর্ণ। চলো, এটা মনে হয় ভিতরে ঢোকাবে বা বাইরে বিসর্জন দেবে, যাই হোক। চলো, আমাদের ঘোরা কিন্তু হয়ে গেল। জাস্ট অপূর্ব জায়গা, অপূর্ব। মানে যত বেলা হবে কিন্তু তত কিন্তু ভিড় কমবে, তোমরা কিন্তু একটু বেলা করে আসতে পারো। সকালবেলা একদম না, সকালবেলা তো ভিড়টা আছে বেশি। আর এটা কিন্তু এই যে বকুল গাছ দেখতে পাচ্ছ, ওই যে লেখা আছে সব। আচ্ছা, আমরা যে মানে টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুরে বিভিন্ন মন্দির দেখে থাকি, কিন্তু এখানেও কিন্তু এই দুর্গা মিউজিয়ামে তোমাদের যেটা আগেই বললাম, এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। আর এই ঢোকার সময় কিন্তু এই গেটের মধ্যেও কিন্তু টেরাকোটার কাজ আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে একটা ভিউ তোমাদেরকে রেখে দিচ্ছি রবীন্দ্র সরোবর লেকের। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। রোদটা এসে পড়ছে আর আস্তে আস্তে কিন্তু ভিড় কমে যাচ্ছে। তোমরা বেলার দিকে আসতে পারো শীতের মধ্যে, গরমকালেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না, এই প্রকৃতির মধ্যে বেশ ভালোই লাগবে। তো আমরা কিন্তু একটু বসে পড়েছি, এখন অনেকটা ঘুরলাম। এখন তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার বেলা যে তোমরা এখানে কীভাবে আসবে। তোমরা এখানে ট্রেনের মাধ্যমে আসতে পারবে, বাসেও আসতে পারবে, আর মেট্রোতে আসতে পারবে। যদি মেট্রোতে আসো, তোমাদের ব্লু লাইনের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে কিন্তু এই লেক একদম সামনে। আর যদি তোমরা ট্রেনে আসো, তোমাদের সর্বপ্রথম শিয়ালদাতে পৌঁছাতে হবে। শিয়ালদা থেকে সাউথ সেকশনের বজবজ লোকাল ধরে তোমরা লেক গার্ডেন স্টেশনে নামলে সেখান থেকে কিন্তু 3 নম্বর গেট খুব কাছে পড়বে। আর 3 নম্বর গেটের কাছে কিন্তু এই দুর্গা মিউজিয়াম, মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম। আর তোমরা যদি ঢাকুরিয়া স্টেশন থেকেও আসতে পারো, ঢাকুরিয়া স্টেশন মানে সাউথ সেকশনের মেন লাইনের যে কোনো ট্রেন ধরে ঢাকুরিয়া আসতে পারো। ওখান থেকে কিন্তু কিছুটা হাঁটতে হবে, আর ওখান থেকে কিন্তু 1 নম্বর গেটটা কাছে পড়বে। ওভারব্রিজ দিয়ে একটুখানি হাঁটতে হবে, কিছুটা হাঁটতে হবে। আর লেক গার্ডেন স্টেশনে নামলে একদম তোমরা সামনে পাবে, মানে বেশিক্ষণ হাঁটতে হবে না, মানে নেমেই লেকে ঢুকে যেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি বাসে আসো, তোমরা রবীন্দ্র সরোবর বা গোলপার্কগামী বাসে উঠে যাবে, সেখান থেকে হেঁটেই চলে আসতে পারবে। মানে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে তোমরা অজস্র বাস পেয়ে যাবে এই রবীন্দ্র সরোবর আসার জন্য। সেই বাসগুলোতে উঠে পড়বে, আরামসে তোমরা এই রবীন্দ্র সরোবর লেকে পৌঁছে যাবে। আর টাইমিংস কিন্তু হচ্ছে এই রবীন্দ্র সরোবর লেকের ভোর 5টা থেকে এই রবীন্দ্র সরোবর লেক জনসাধারণের জন্য খুলে যায়, আবার কিন্তু বন্ধ হয় সন্ধ্যে 7টার সময়। আর মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম কিন্তু খোলে সকাল 7টায়, আর বন্ধ হয় কিন্তু সন্ধ্যে 6টায়। আর এখানে কিন্তু কোনো রকম প্লাস্টিক কিন্তু অ্যালাউ না। তোমরা আসলে অবশ্যই প্লাস্টিক একদম ক্যারি করবে না, আর অবশ্যই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এটা আমাদের দায়িত্ব। এখানে ফ্যামিলি নিয়ে এসো বা বন্ধুদের সঙ্গে এসেও কিন্তু খুব ভালো সময় তোমরা কাটাতে পারবে। আর না আসলে তোমরা বুঝতে পারবে না, মানে অনেকে তো অনেক কিছু বলে ভিউজের জন্য, তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আসো, যেটা ফ্যাক্ট সেটা বুঝতে পারবে। খুবই সুন্দর জায়গা, খুবই বড় এলাকা নিয়ে কৃত্রিম হ্রদটি তৈরি। এছাড়াও দুর্দান্ত এই দুর্গা মিউজিয়ামের রাস্তাটা তোমরা যদি আসো না, তোমাদের যা সিন পাবে, ফিদা হয়ে যায়, ফিদা। জাস্ট আমার তো দারুণ লেগেছে। আমি এর আগে রবীন্দ্র সরোবরে এসেছি, কিন্তু আমি ওই সাইডটা ঘুরেছি। তাই আমি এবার ভাবলাম যে এবার দুর্গা মিউজিয়াম যেহেতু আমি যাইনি, এই প্রথমবার, তাই আমি এই সাইড দিয়ে আসি। মানে ঢুকেই বাঁ দিক দিয়ে হাঁটতে শুরু করবে, মানে 1 নম্বর গেট দিয়ে যদি তোমরা ঢোকো, তাহলে বাঁ দিক দিয়ে হাঁটতে শুরু করবে। সোজাও কিন্তু যাওয়া যায়, সোজা গেলে ওই যে ওই দিকটা তোমরা পুরো দেখতে পাবে, ওই দিকে আছে সাফারি পার্ক। আর গাছের তলায় কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দিয়ে কিন্তু লেকের জলটা খুবই পরিষ্কার জল। কি বলো, তোমার কেমন লাগছে? খুব ভালো, মানে এই জায়গাটার পরিবেশটা কেমন লাগছে? খুব সুন্দর। মানে তুমি তো এর আগে রবীন্দ্র সরোবরে এসছো, মানে আসলেও এখানে এই দিকটা বেশি ভালো লাগছে। মানে এখন কি আলাদা লাগছে? এখন মানে গাছের পাতা হাওয়া ছাড়ছে, এত ভালো লাগছে, খোলামেলা। আমরা কিন্তু এই সাইডে আছি, গোলাপি লাইন ধরে কিন্তু আমরা হাঁটছি, এই আর্ট গ্যালারি এখানে। আর এটা হচ্ছে গেট নাম্বার 7। আর ওই যে ওইটা দেখছো, এই জোন 2 যেটা সবুজ লাইনটা, আমরা কিন্তু ঢুকেছিলাম এই যে 1 নম্বর গেট, এই যে বুদ্ধা গেট, 1 নম্বর গেট দিয়ে আমরা এই ঘুরে এই সাইডটা ঘুরলাম। তোমরা চাইলে আগে এই সাইডটা ঘুরতে পারো। এদিকে কিন্তু আছে পদ্মপুকুর, এদিকে সাফারি পার্ক, এখানে ওইদিকে আছে ক্যালকাটা রোয়িং ক্লাব, এদিকে লেক ক্লাব, এদিকে আছে বেঙ্গল রোয়িং ক্লাব। বললাম অনেক রোয়িং ক্লাব আছে। এই সাইডেও কিন্তু অনেক ধরনের, এই যে ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া,
মানে এটা কিন্তু ঢাকুরিয়া লেক নামে পরিচিত। কিন্তু একটা ছবি তুলে নিয়ে কিন্তু এই জায়গাটা ঘুরতে পারো, আরও তোমাদের সুবিধা হবে। যেটা দেখতে পাচ্ছ কতটা বড়। আর তোমরা যদি গোল পার্কের দিক দিয়ে আসো, তোমরা ওই যে 12 নম্বর গেট, ওই সাদান অ্যাভিনিউর দিক থেকে 11 নম্বর গেট, ওই সাইড দিয়ে ঢুকতে পারো। যেটা তোমাদের একদম প্রথমে দেখিয়েছিলাম ডান দিকের রাস্তা দিয়ে, ওই সাইড দিয়ে ঢুকলে এই সাইড দিয়ে ঢুকে তোমরা এই গেট নাম্বার 1 হয়ে এই জায়গাটা পুরো ঘুরতে পারবে। তো চলো। আর লেক গার্ডেন স্টেশন, এই যে লেক গার্ডেন স্টেশন, এর একদম কাছে বসে গেট নাম্বার 3 থেকেই ঢুকবে, কারণ 3 থেকে ঢুকলে মেন জায়গাটা তোমরা ঘুরতে পারবে। ঝুলন্ত সেতু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে অসাধারণ লাগছে। আর এই দেখো আইল্যান্ডটা তোমাদের যেটা দেখালাম, অসাধারণ অসাধারণ, যত বলবো তত কম। রবীন্দ্র সরোবর সত্যি একটা অপূর্ব সুন্দর জায়গা। প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা হচ্ছে রবীন্দ্র সরোবর। মানে শতাব্দী প্রাচীন গাছে কিন্তু ভর্তি এখানে। যে জলটা দেখো, ভিতরেও কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। এইদিকে একটা ভিউ দেখো, যে জলের কালারটা দেখো, আকাশের রংটা রিফ্লেক্ট করছে। গ্রীষ্মে সবুজের ঘনছায়া, বর্ষায় জলের আয়নায় আকাশ, শীতে হালকা কুয়াশার চাদরে মোড়া রবীন্দ্র সরোবর প্রতিটি ঋতুতে জায়গাটা নতুন গল্প বলে। শীতকালে এখানে আসে পানকৌড়ি, বক, চকাচকি, শামুকখোলের মতো পাখি। পাখি প্রেমীদের কাছে এটি দক্ষিণ কলকাতার সাইলেন্ট হটস্পট। তো দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে আমরা আসলাম, ওই দিক দিয়ে এসে কিন্তু আমরা এই দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা বাগান সাজানো, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, এক কথা জাস্ট ফিদা ফিদা, হেভি হেভি লাগছে। দেখো পাতার কালারগুলো দেখো। আর ওই দিকে কিন্তু তোমরা জলও ভরতে পারবে, প্লাস ওখানে কিন্তু শৌচালয় আছে। এত বড় জায়গা, অন্তত 2-3 ঘন্টাও কিছু না এখানে, যদি ভালো মতো এক্সপ্লোর করতে চাও। এই গাছের নাম হচ্ছে পুত্রজীব, বিজ্ঞানসম্মত নামও কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ। এই দেখো। আর এই সাইডে কিন্তু পুরো বাগানে সজ্জিত, চারিদিকটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ যে লাইটগুলো আছে, সন্ধ্যেবেলা আসলে কিন্তু তোমরা যদি বিকালবেলা আসো, এই লাইটগুলো যখন জ্বলবে কিন্তু আরও ভালো লাগবে। আচ্ছা, এদিকে কিন্তু লেক গার্ডেন রেলওয়ে স্টেশন, আর ওরা কিন্তু একদম সামনে কিন্তু 3 নম্বর গেট। কি লাগছে, মানে এটা বলা যায় দক্ষিণ কলকাতার বোটানিক্যাল গার্ডেন, কোনো অংশে কম না। এই সাইডটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, জাস্ট দেখো। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, সব জায়গায় সুন্দর, এত বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাছ আছে। হ্যাঁ, মানে দেখলে, মানে না দেখলে তুমি বিশ্বাস করবে না, এত ভ্যারাইটির গাছ আছে এখানে। মানে এত সুন্দর, এত নেচার জায়গা, অসাধারণ। মানে উপর থেকে যদি রবীন্দ্র সরোবর ঘোরো না, তোমরা কিন্তু ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে না। রবীন্দ্র সরোবরকে জানতে হলে, বুঝতে হলে পুরো একদম যেরমভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে, সেরমভাবে এছাড়া অনেকজনই ভালোভাবে দেখিয়েছে, তাদের ভিডিও দেখেও তোমরা কিন্তু ঘুরতে পারো খুব সুন্দরভাবে। তারাও এক্সপ্লোর করেছে, আমিও যতটা সম্ভব পারছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে ছেলেদের টয়লেট, দেখতে পাচ্ছ, জেন্টস টয়লেট। এই হচ্ছে টয়লেট, দেখতে পাচ্ছ, পরিষ্কারই আছে, 5 টাকা করে ইউরিন। তো এই হচ্ছে 3 নম্বর গেট, এখান থেকে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি আমরা, আবার ওই সাইড দিয়ে ঢুকবো। চলো তোমাদের দেখাচ্ছি। আর 3 নম্বর গেট থেকে কিন্তু বেরিয়ে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে দ্য বেঙ্গল রোয়িং ক্লাব। এই যে এই রাস্তাটা যেখানে দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে লেক গার্ডেন স্টেশন। ওখান থেকে নেমে এই রাস্তা ধরে সোজা তোমরা গেট নাম্বার 3-তে পৌঁছে যাবে। আমরা এখন এই সাইডেই যাবো, কারণ ওই সাইডটা এখন ঘোরা বাকি আমাদের। আচ্ছা, 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে তোমরা এই রাস্তা ধরে হাঁটবে, কারণ আমাদের লেফট সাইডটা ঘোরা হয়ে গেছে, এবার রাইট সাইডটা ঘুরবো। যেগুলো দেখানোর স্পট সেগুলোই তোমাদের কভার করে দেখাচ্ছি আমি। আর এই সাইড দিয়ে ভিউ দেখো একটা, মানে এই সরু যে জায়গাটা আছে এটাই কিন্তু উত্তর দিকটা দক্ষিণ দিকটা কিন্তু কানেক্ট করছে রবীন্দ্র সরোবরের। আচ্ছা, আমরা এই দিয়ে হেঁটে এলাম, আর এখন চলে এসেছি গেট নম্বর 8-এর কাছে। ভিনটেজ কারের র্যালি হচ্ছে,
এগুলো সব ভিনটেজ কারের র্যালি হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। অসাধারণ লাগছে গাড়িগুলো। আর আমরা এখন 8 নম্বর গেট থেকে ঢুকলাম, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্রিকেট শেখানো হচ্ছে বা ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে। আর ওই হচ্ছে লেক কালীবাড়ি, তোমরা ওই সাইডে যেতে পারো। আমরা যেহেতু পুরো লেকটা কভার করছি তাই ওইদিকে লেক কালীবাড়ি গেলাম না, এদিক থেকে এলাম। আর ওই হচ্ছে ঝুলন্ত সেতু দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজের আদলে তৈরি। আর এই দিক থেকে জাস্ট দেখো এই গাছটা কত পুরনো, জাস্ট ভাবো এরকম অনেক গাছ কিন্তু আছে, 200-300 বছরের পুরনো গাছ এগুলো। এই দেখো চারিদিকে সাধারণ অসাধারণ সুন্দর পরিপাটি করে সাজানো চারিদিকটা। মানে এখন কিন্তু একদমই কম লোক নেই বললেই চলে। ভিড়টা হয় কিন্তু সকালবেলা, আর যে বিকেল হবে তখন কিন্তু ভিড়টা অনেকটা হয়। তখন আসলে তোমাদের অন্যরকম লাগতে পারে, বাট এখন খুব কিন্তু ভালো লাগছে। তোমরা ওই 9টা-10টার দিকে আসলে মোটামুটি ভিড়টাও কম পাবে, মডারেট পাবে, প্লাস ভালো মতো দেখতেও পারবে জায়গাগুলো। আচ্ছা, এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে হেঁটে চলছি চারিদিকে কিন্তু মানে এমন এমন গাছে সজ্জিত, বেশ সুন্দর লাগছে। সূর্যাস্তের সময় জলের উপর প্রতিফলন, গাছের ছায়া আর ধীরে ভেসে চলা নৌকা, অনেক বিখ্যাত কলকাতার ফটোগ্রাফ এই জায়গা থেকেই তোলা। অনেক মনোবিশেষজ্ঞ বলেন খোলা জলাশয় আর সবুজ পরিবেশ মানসিক চাপ কমায়। রবীন্দ্র সরোবর তাই অনেকের কাছে থেরাপির মতো কাজ করে। বিভিন্ন বাংলা সিনেমা, টেলিফিল্ম এবং কবিতায় রবীন্দ্র সরোবর নীরব চরিত্রে হিসেবে হাজির হয়েছে, যেখানে শব্দের চেয়ে অনুভূতি বেশি। এই গাছটা দেখো, মনে হচ্ছে টেম্পল রান 2 খেলছি। আচ্ছা, আমরা ওই সাইড দিয়ে আসলাম, আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ একটা স্মৃতিস্তম্ভ আছে এই যে। আর এটা কিন্তু গাছ দিয়ে একটা খুব সুন্দর এখানে মূর্তি বানানো আছে, অসাধারণ লাগছে। তোমরা যারা সাফারি পার্কে যেতে চাও যেতে পারো, এখন বন্ধ আছে। ওই রাস্তা দিয়ে গেলে একদম সাফারি পার্ক, এই যে এই রাস্তা সোজা। আমরা এই সাইড দিয়ে আসলাম, এই সাইড দিয়ে এসে এখন আমি সিধা বেরিয়ে যাবো যেখান থেকে ঢুকেছিলাম 1 নম্বর গেট, আবার ওর কাজে চলে যাবো। তো চলো এখন আমরা ঘুরবো হচ্ছে এই সাইডটা। এই দেখো এখানে কিন্তু প্রচুর পদ্ম পাতা কিন্তু ফুটে থাকে, আর জাস্ট যা হাওয়া দিচ্ছে, যা সুন্দর লাগছে। তো চলো, এখানে কিন্তু অজস্র পদ্ম পাতা আছে, পদ্ম ফুল কিন্তু এখন ফোটেনি। তো চলো এই সাইডে আর তো কিছু দেখার মতো নেই। মর্নিং ওয়াক করার জন্য, যোগা করার জন্য, রিল্যাক্স করার জন্য দারুণ জায়গা। তো এই 1 নম্বর গেটের দিকে আবার যাচ্ছিলাম, এই গাছের পাতাগুলো জাস্ট দেখো, হলুদ হয়ে গেছে পুরো। ওই থেকে হেঁটে আসলাম, এই দিকে কিন্তু গাছের পাতাগুলো দেখো। এই সাইডটা কিন্তু দেখো, এই সাইড দিয়ে ভিউটা দেখো জাস্ট, মানে অন্যান্য গাছের থেকে পুরোপুরি আলাদা। পুরো গাছের রং কিন্তু হলুদ হয়ে গেছে, পাতাগুলোর রং। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এখানে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো সূর্য সুজন ব্লগস।